আমরা একটা মেম্বারের ভিতরে ইন্টারনাল ফোর্স দেখেছিলাম হচ্ছে টোটাল তিনটা, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স আর হচ্ছে বেন্ডিং মোমেন্ট, তাই তো? তো আমরা অ্যাক্সিয়াল ফোর্সের কারণে যে স্ট্রেস পাবো সেই স্ট্রেসটাকে আমরা বলতেছি অ্যাক্সিয়াল স্ট্রেস। যেমন দেখো, এই যে আমাদের একটা মেম্বার আছে, এই মেম্বারটার এই যে পি এবং এই পি একটা কি অ্যাক্সিয়াল ফোর্স কাজ করতেছে, তাই না? অ্যাক্সিয়াল ফোর্স কাকে বলে? যে এইটা নিউট্রাল অ্যাক্সিস বরাবর কাজ করে বা তার প্যারালালে কাজ করে। তাহলে এই যে এখানে পি ফোর্সটা দেখা যাচ্ছে বা এখানে এফ বি সি, এগুলা সবগুলা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। তো এই অ্যাক্সিয়াল ফোর্স যেটা ই, এটা কি আমাদের একটা ক্রস সেকশনের উপরে কাজ করতেছে, তাই না? ধরলাম এই ক্রস সেকশনটা হচ্ছে এরিয়া হচ্ছে এ, তাহলে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে সিগমা সমান সমান ফোর্স বাই এরিয়া। এরিয়া কোনটা? যে এরিয়াটার উপরে তোমার এই অ্যাক্সিয়াল ফোর্সটা কাজ করতেছে। যেমন ধরো, তোমাকে যদি আমি একটা রেক্টেঙ্গুলার বিম দিই আর অ্যাক্সিয়াল ফোর্স কাজ করে এই বরাবর, তাই না? নিউট্রাল অ্যাক্সিসের প্যারালালে, তাহলে এটা নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এই বরাবর। এটা যদি আমাদের পি ফোর্স হয়, আর আমাদের এই যে রেক্টেঙ্গেলের এই জায়গাটা যেটার উপরে আমাদের ফোর্স পি কাজ করতেছে, ধরো এরকম, এটার এটা যদি বি হয় আর এটা যদি আমাদের ডি হয়, তাহলে এরিয়া কত? এরিয়া হচ্ছে একটা রেক্টেঙ্গেলের এরিয়া দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে বিডি। তাহলে আমাদের এখানে আমরা অ্যাক্সিয়াল স্ট্রেস সিগমা সমান সমান হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তার মানে পি ডিভাইডেড বাই বিডি। সবাই কি এই জিনিসটা বুঝছো? জি স্যার। সবাই বুঝে? হ্যাঁ। তার মানে আমরা যদি আমরা অ্যাক্সিয়াল ফোর্স জানা থাকলে সেই অ্যাক্সিয়াল ফোর্সটা যে এরিয়াটার উপরে কাজ করছে সেই এরিয়া দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা যে স্ট্রেসটা পাবো সেই স্ট্রেসটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। ওকে, ফাইন, এটা গেল এক ধরনের স্ট্রেস। আরেকটা স্ট্রেস আমরা পাই, আমি একটু পরে অঙ্কটা করব। আরেকটা স্ট্রেস হচ্ছে শিয়ারিং স্ট্রেস। শিয়ার স্ট্রেস কি? শিয়ার স্ট্রেস হচ্ছে যে আমরা যদি শিয়ার ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে আমরা শিয়ার স্ট্রেস পাবো। যেরকম এই এবি মেম্বারটার সি অংশটাতে দেখা যাচ্ছে সি অংশের বামে এবং ডানে দুইটা ফোর্স কাজ করছে। এই দুইটা ট্রান্সভার্স ফোর্সের কারণে এই মেম্বারটাতে পি একটা শিয়ার ফোর্স জেনারেট করছে। যেরকম আমরা যেরকম আঁকছিলাম, তাই না? আমরা আমাদের অঙ্কগুলো করার সময় আমরা শিয়ার ফোর্সটা কিভাবে দেখাইতাম? ভি, মনে আছে? যে কোনো জি একটা স্যার। জায়গায় কাটার পরে। তাহলে এই শিয়ার ফোর্স বি কে তুমি যদি এরিয়া দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে শিয়ার স্ট্রেসটা। ওকে, আচ্ছা। ঠিক তেমনি আমরা বেন্ডিং স্ট্রেস বলি। বেন্ডিং স্ট্রেস, এটা আমরা পিওর বেন্ডিং যখন করব তখন আমরা দেখব। সিমিলারলি বোঝা যাচ্ছে আমরা মোমেন্ট নিয়ে তখন কথা বলবো। মোমেন্টকে কোন একটা এরিয়া দিয়ে ভাগ, কোন একটা ইকুয়েশন আছে বেন্ডিং স্ট্রেসের, সেই ইকুয়েশন বসালে আমরা বের করতে পারবো। তো আমরা আজকে আমাদের ক্লাসটা আমরা প্রথমে দুইটা ম্যাথ সলভ করব, যেটাতে অ্যাক্সিয়াল স্ট্রেস বের করতে বলা হয়েছে। তো সবাই একটু লেখো, কনসেপ্ট অ্যাপ্লিকেশন 1.1, পেজ নাম্বার হচ্ছে 9 নাম্বার পেজ, পেজ নাম্বার 9, and concept application 1.1, ঠিক আছে? দিস প্রবলেম উইল সলভ ফার্স্ট। ওকে, তো এই প্রবলেমটাতে কি বলছে? কনসিডারিং দি স্ট্রাকচার অফ ফিগার 1.1 অন পেজ 5। ফিগারটা হচ্ছে এই যে ফিগারটা পেজ 5 এর ফিগার 1.1। এখানে একটা ফিগারটা তোমরা দেখো, একটা 20 মিলিমিটার রড আছে। at B point there is 30 kilonewton force which is acting vertically downward, and a 50 millimeter rectangular rod is here, and 600 millimeter distance, and this is 800 millimeter. Okay, fine. তো আমাদেরকে বলা হয়েছে যে assume that the rod BC is made of steel with a maximum allowable stress 165 megapascal. তাহলে রড বিসি, যেটা এই যে বিসি রডটা, এটা ডায়া হচ্ছে 20 মিলিমিটার, এবং বলা হয়েছে এই রডটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যেটা সর্বোচ্চ যে স্ট্রেসটা নিতে পারে দ্যাট স্ট্রেস ইজ 165 মেগাপ্যাসকেল।
can rod BC safely support the load to which it will be subjected? আমাকে বলা হয়েছে যে তুমি এবার এক্সপেরিমেন্ট করে দেখো যে এই রড বিসিটা এই 30 কিলো নিউটন লোডটা সে নিতে পারবে কিনা, যখন তুমি জানো যে সিগমা অ্যালাউয়েবল at rod B equal to 165 megapascal। এটা আমরা জানি। যদি বিসি রডটার অ্যালাউয়েবল স্ট্রেস তোমার 165 মেগাপ্যাসকেল হয়, তাহলে বলা হয়েছে যে তুমি প্রমাণ করে দেখো যে বিসি রডটা সেফলি 30 কিলো নিউটন লোড সে নিতে পারবে কিনা। এটা হচ্ছে আমাদের কাজ। ক্লিয়ার? আমরা ফার্স্টে আমরা বি পয়েন্টে দেখি তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। তো বি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের 30 কিলো নিউটন লোড কাজ করছে। এই জায়গাতে আমরা একটা মেম্বার আছে যেটা বুম, সেটা হচ্ছে FAB, আর এই জায়গায় আমাদের একটা ফোর্স আছে যেটা হচ্ছে FBC। আচ্ছা আমাকে একজন বলো তো দেখি এই অ্যাঙ্গেলটা কত, থিটাটা? স্যার থিটাটা হচ্ছে tan ইনভার্স লম্ব 600 বাই এটা হচ্ছে 800। হ্যাঁ, তাহলে 6/8 কত আসে? স্যার এক মিনিট স্যার, tan ইনভার্স 6/8 স্যার 36.86। তাহলে আমরা পাচ্ছি 36.86। 36.86। আচ্ছা আমরা জানি কি করি, ওই ট্রাসের মতো আর কি না? আমরা যেটা করব ওই FBC টাকে দুইটা উপাংশে ভাগ করব। তাহলে একটা উপাংশ হবে এই বরাবর স্যার ভার্টিক্যালি, এটাকে আমরা লিখব FBC sin 36.86। গুড। আর একটা হচ্ছে হরাইজন্টাল এই বরাবর, এটা হচ্ছে FBC cos 36.86। তাহলে আমরা কি এখন আমরা cos 36.86। আচ্ছা সবাই এতটুকু বুঝছি না? তাহলে আমাদের কোন মেম্বারটা বের করা লাগবে বলো তো? আমাদেরকে বলা হয়েছে বিসি মেম্বারটা নিয়ে আমাদের কাজ, তাই না? তাহলে বিসি মেম্বারটার অ্যালাউয়েবল স্ট্রেস দেয়া আছে, তাহলে আমরা FBC টা আমাদের বের করা দরকার। তাহলে আমরা কি নিব? সামেশন FY = 0 নিয়ে নিই, তাই না? জি স্যার। সামেশন FY = 0 করি, কি হয় বলো? -30 প্লাস FBC sin 36.6 plus FBC sin 36.86 = 0। তাহলে আমাদের FBC এর মান কত আসে বলো? ওই পাশে স্যার বলছি স্যার 30 divided by sin 36.86 স্যার 50 আসে স্যার 50.01। তাহলে আমরা 50 লিখি। হ্যাঁ 50, যেহেতু এটা কিলো নিউটন তাহলে 50 কিলো নিউটন। টেনশন না কম্প্রেশন আসতেছে? আমরা দেখতেছি পজিটিভ আসছে, সো এটা টেনশন। আপওয়ার্ড স্যার, এটা টেনশন স্যার। আচ্ছা আমরা FBC বের করে ফেলছি। এখন আমাদেরকে ওরা বলছে যে আমরা দেখব কি জানো, যে এই যে আমার এই বিসি রডটা এইটার এই আসলে তুমি যে এখানে 50 কিলো নিউটন বাইর করছো না, জি স্যার, মান টেনশন 50 কিলো নিউটন, এটা আসলে কেন আসছে? এটা আসছে এই 30 কিলো নিউটনের জন্য, ঠিক কি না? জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিসি মেম্বারটাতে, এই বিসি রডটাতে এই 30 কিলো নিউটন লোডের কারণে 50 কিলো নিউটন লোড আসতেছে, এবং এই লোডটা কি অ্যাক্সিয়াল লোড না? কারণ কি এই লোডটা দেখো এই রডের নিউট্রাল অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। জি স্যার, এক্সিয়াল লোড স্যার। গেল। তাহলে আমরা এখন বের করতে চাই সিগমা বিসি কত আসে। সিগমা বিসি সমান সমান কি হবে?
আমরা যে ফোর্সটা বের করছি এফবিসি, সেইটা ডিভাইডেড বাই হচ্ছে এই এরিয়া। এরিয়া। এই বিসি রডের এরিয়া কিভাবে বের করব? তাহলে 50 কিলো নিউটন স্যার ডায়া দেওয়া আছে স্যার। ডায়া দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 1 পাই বাই বাই 4 বাই। হ্যাঁ 1/4 পাই ডি স্কয়ার। জি স্যার। ডি হচ্ছে 20 স্কয়ার, তার মানে এখানে আমরা কি পাচ্ছি মিলিমিটার স্কয়ার, তাই না নিচে? জি স্যার। আচ্ছা এখন একটু বলো আমাদের আমরা আমরা জানি কি 1 মেগাপাস্কেল সমান সমান কত নিউটন পার মিলিমিটার স্কয়ার। আমরা কিন্তু জানি যে 1 মেগাপাস্কেল, হ্যাঁ 1 মেগাপাস্কেল সমান সমান হচ্ছে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে এই কিলো নিউটনটাকে আমাদের যেটা করতে হবে নিউটনে নিয়ে যেতে হবে। তাহলে আমরা 50 ইন্টু 1000 এখানে পাইলাম নিউটন, আর নিচে আমরা অলরেডি আছে। স্যার এখানে স্যার এফবিসি বাই এ ইউনিট স্যার বুঝতে। স্যার হ্যাঁ বলো। স্যার 20 কে স্যার মিলিমিটারে আছে, ওটাকে মিটারে নিব না স্যার? না না, আমি কি বললাম দেখো, তোমাদের যে সিগমা অ্যালাউয়েবল প্রশ্নে এটা দেয়া আছে জি স্যার। 165 মেগাপ্যাসকেল, তার মানে এই বিসি রডটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এই রডটা 165 মেগাপ্যাসকেল পর্যন্ত স্ট্রেস নিতে পারে। তো আমি এই কিলো নিউটনটাকে নিউটনে নিয়ে গেলাম, আর এরিয়াটা মিলিমিটার স্কোয়ারই আছে, তাহলে নিউটন পার মিলিমিটার স্কোয়ার সমান সমান হচ্ছে মেগাপ্যাসকেল। বুঝতে পারছো? এই জন্য আমরা আর এটারে মিটার স্কোয়ারে নিয়ে যাই নাই আর কি। ও জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। হ্যাঁ কি কে একজন বলছে এফ বাই এ, এটা বুঝে নাই, কে বলছে বলো তো আবার প্রশ্নটা। স্যার আমি স্যার হ্যাঁ বলো। বিসি ইকুয়াল টু এফবিসি বাই এ স্যার এটা কেন করলাম স্যার এটার জন্য? আমরা ওই যে আমরা স্ট্রেস সমান সমান জানি যে ফোর্স বাই এরিয়া। ফোর্স ওই যে পীড়ন পড়ছিল না ইন্টারমিডিয়েটে, পীড়ন স্যার পীড়ন সমান সমান কি ছিল? বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তার মানে ফোর্স কে এরিয়া দিয়ে ভাগ করতে হবে। আমরা যেটা করলাম, আমরা বিসি রডটাতে এই 30 কিলো নিউটন লোড যদি ঝুলায়া দাও, তাহলে বিসি রডটাতে কত লোড আসবে সেটা বের করলাম, সেটা বের করে দেখছি 50 কিলো নিউটন আসে। সেই 50 কে এবার আমরা বিসি রডের এরিয়া দিয়ে আমরা ভাগ করব, সেই এরিয়াটা হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার। এটা তো বুঝছো মনে না? ওই যে ডায়া দেয়া আছে, হ্যাঁ ডায়াটারে আমরা এরিয়া নিয়ে গেলাম, কত আসে বলো। এখন প্রশ্ন উঠতে পারে স্যার আপনি কিলো স্যার আসে নিউটনটাকে হচ্ছে 169। 169, হ্যাঁ এই করো ঠিকভাবে। কত আসছে এটা? জাস্ট তুমি এই বিসি মেম্বারটাতে কত ফোর্স আসে সেটা নিবা। স্যার 159। 159, আচ্ছা তাহলে 159 মেগাপ্যাসকেল। 159.154। আচ্ছা 159 মেগাপ্যাসকেল। আচ্ছা একজনকে আবার একটু রিভাইজ করি, আমরা কিলো নিউটন থেকে কেন নিউটনে নিয়ে গেলাম? কারণ আমরা জানি যে নিউটন পার মিলিমিটার স্কয়ার যেটা, সেটা হচ্ছে মেগাপ্যাসকেল, কারণ 1 মেগাপ্যাসকেল হচ্ছে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এই জন্য আমরা ডাইরেক্ট দেখো 159 মেগাপ্যাসকেল পেয়ে গেছি, বুঝছো? এখন দেখো তোমার এটার অ্যালাউয়েবল স্ট্রেস কত, সে নিতে পারে সর্বোচ্চ কত। এই বিসি রডটা প্রশ্নে বলছে 165 মেগাপ্যাসকেল পর্যন্ত সে নিতে পারবে, কিন্তু আমার 30 কিলো নিউটন লোড ঝুলানোর কারণে আমরা দেখলাম বিসি রডটাতে স্ট্রেস আসতেছে 159 মেগাপ্যাসকেল। তাহলে বলো বিসি রডটা সেফ না আনসেফ?
মানে এই 30 কিলো নিউটন কি লোড ঝুলানো যাবে কিনা? যাবে স্যার। যাবে। যদি আমরা এখন যদি দেখতাম যে আমরা 30 কিলো নিউটন লোড দিয়ে আমরা এই লোডের কারণে আমাদের স্ট্রেস আসছে 169 মেগাপ্যাসকেল, তাহলে আমরা বলতাম না, কারণ রডটা ফেল করবে। সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই অঙ্কটা করে গেলাম। এখন আমরা আরেকটা কনসেপ্ট অ্যাপ্লিকেশন দেখবো। আমি একটু মুছে ফেলি সবগুলো। আচ্ছা, এবার দেখি আমরা কনসেপ্ট অ্যাপ্লিকেশন 1.2 তে যাব। পেজ নাম্বার হচ্ছে তোমার 10 নাম্বার পেজ। হ্যাঁ, concept application 1.2 দেখি তো আমরা এটা পড়ি। As an example of design, let us return to the structure of figure 1.1 on page 5 and assume that aluminium with an allowable stress sigma allowable equal to 100 MPa is to be used. এখন আমরা অন্য একটা অ্যালুমিনিয়াম ইউজ করতেছি, যে অ্যালুমিনিয়ামটার allowable stress হচ্ছে 100 MPa। হ্যাঁ, এখন এরা বলতেছে যে যদি 100 মেগাপ্যাসকেল হয় তাহলে এই অ্যালুমিনিয়ামটার রড কত লাগবে? ডি ইকুয়াল টু ওয়াট, যেখানে সিগমা অ্যালাউবল হচ্ছে 100 মেগাপ্যাসকেল। বুঝছো আগের অঙ্কটার সাথে এর পার্থক্য কোথায়? জি স্যার। আগের অঙ্কে আমার ডায়াটা দেয়া ছিল এবং আমাকে বলছে সে 30 কিলো নিউটন নিতে পারবে কিনা এটা তুমি চেক করো, অ্যানালাইসিস করো। এখন তোমাকে বলছে যে এটা ডিজাইন করো। ডিজাইন করো মানে তুমি ডায়া জানো না, ডায়াটা বের করতে হবে। তাহলে অ্যানালাইসিস এন্ড ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ইন কেস অফ ডিজাইন ইউ ডোন্ট নো দি ডিমেনশনস, ইউ অনলি নো দি লোড। সো ইউ নো দি লোড and then you have to design what will be the diameter of the rod. This is called design procedure. But in case of analysis, you know all of the dimensions and load. You have to check whether this diameter is enough or not. তো আমরা এটা সেম আগের মতো আমরা এফবিসি এর মান তো অলরেডি আমরা জানি, তাই না? এফবিসি এর মান হচ্ছে 50। এটা আমরা এর আগে বের করে রাখছিলাম 50 কিলো নিউটন, এটা আমরা বের করে রাখছিলাম। তাহলে আমরা জানি যে সিগমা সমান সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে এরিয়া সমান সমান কত হবে সেটা আমরা দেখি। ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে সিগমা। তাহলে ফোর্সের মান কত? 50 কিলো নিউটন। আমরা এটাকে নিউটনে নিয়ে গেলাম। আর সিগমার মান হচ্ছে 100 মেগাপ্যাসকেল, তাই না? মেগাপ্যাসকেল মানে কত? মেগাপ্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে আমার আনসারটা কিসে আসবে? মিলিমিটার স্কয়ার আসবে, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি? 500 মিলিমিটার স্কয়ার পাচ্ছি। তাহলে আমরা জানি এরিয়া সমান সমান কত? 1/4 পাই ডি স্কয়ার না? এখান থেকে তুমি আমার ডি এর মানটা বের করে বলো কত আসে ডি এর মান। কত আসে ডি এর মান? স্যার কত? 6.30 স্যার 25.23। একটা কত আসছে? স্যার 25.23 আসছে। 25.23 মিলিমিটার। তাহলে আমরা 100 মেগাপ্যাসকেলের জন্য তাহলে আমরা এরা কত পেয়েছি দেখি তো। এরা 25.2, তাহলে একটা 26 মিলিমিটারের রড নিতে বলছে। তাহলে সবাই কি আমরা পারবো এখন এরকম অঙ্ক যদি আসে পরীক্ষায়? পারবো না? পারবো। ওকে ফাইন, চলো আমরা শিয়ারিং স্ট্রেসে প্রবেশ করি।
শেয়ারিং স্ট্রেসে আমরা দেখেছিলাম যে আমাদের যে শিয়ার ফোর্সটা ডেভেলপ করে ইন্টারনাল ফোর্স, সেইটাকে আমরা যদি এরিয়া দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা শিয়ার স্ট্রেস পাই। যেমন এখানে দেখো, আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের পি ফোর্স আছে, তাহলে এই এসি অংশটা যদি আমরা নিই, এই যে এসি অংশটা, তাহলে এখানে আমাদের পি ফোর্স ডেভেলপ করছে, শিয়ার ফোর্স। আমরা জানি যে বাম থেকে যদি ডানে যাই, বাম থেকে ডানে, তাহলে শিয়ার ফোর্স পজিটিভ হয় নিচের দিকে। তাহলে এই যে শিয়ার ফোর্স পি, এটাকে আমরা এরিয়া দিয়ে ভাগ করে আমরা শিয়ার স্ট্রেস পাচ্ছি। গুড। আচ্ছা, এখানে দেখো তো একটা সিঙ্গেল শেয়ার আছে, ডাবল শেয়ার আছে। সিঙ্গেল শেয়ার আর ডাবল শেয়ার কি? দেখো এখানে একটা প্লেট আছে, এই প্লেটটাকে এফ ফোর্স দিয়ে টানা হচ্ছে, আবার এখানে একটা ফোর্স আছে নিচের দিকে, এদেরকে এফ প্রাইম ফোর্সে টানা হচ্ছে এবং একটা বোল্ট দিয়ে কানেক্টেড করা। ঠিক আছে? তাহলে আমরা যদি বলটার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, দেখো এই যে সিডি বোল্ট, এই যে সিডি বোল্ট, এটা এদিকে আমাদের এফ ফোর্স আছে, এই যে এফ ফোর্স, আর এই যে এফ প্রাইম ফোর্সটা সে এভাবে ধাক্কা দিচ্ছে, তাই না? আচ্ছা, আমরা যদি ইএফ প্রাইম বরাবর এটাকে কাটি, তাহলে আমরা কি এই এফ এর রেজিস্টিং একটা ফোর্স পাবো না, শিয়ার ফোর্স পি? Yes, sir. এই যে, তাহলে এই ফোর্সটাকে এবার আমরা এই এরিয়া মানে বোল্টের এরিয়া দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যে স্ট্রেসটা পাবো সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। সবাই কি বুঝতে পারছো? Yes, sir. এখানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এখানে সারফেসে যেই সারফেসে আমার শিয়ারটা ডেভেলপ করতেছে, সেই সারফেস হচ্ছে একটা, কিন্তু অনেক এই জন্য এটাকে নাম দিচ্ছে সিঙ্গেল শেয়ার। কিন্তু আরেক ধরনের শেয়ার হইতে পারে, দেখো এই যে শেয়ারটা, এখানে সারফেস কয়টা? এই যে একটা, এই যে একটা, দুইটা সারফেসে ধাক্কা খাচ্ছে না? এই বলটা এখানে আটকানো আছে, এখানে একটা প্লেট, এই জায়গায় একটা প্লেট, আর এই প্লেটে এই জায়গায় ফোর্স দিচ্ছি। তো এই জায়গায় আমাদের একটা শেয়ারিং সারফেস আছে, আবার এই জায়গায়ও তো একটা শেয়ারিং সারফেস আছে। দুই জায়গায় কিন্তু সে রেজিস্ট পাচ্ছে, তাই না? দুই জায়গায় রেজিস্টিং পাচ্ছে। তো এটাই আর এখানে দেখাচ্ছে, দেখো এই যে এই বোল্টটা যে দেখাইছে, এই যে এফ ফোর্স ধাক্কা দিল, এটাকে এখানে একটা রেজিস্টিং পাচ্ছে, এই জায়গায় একটা রেজিস্টিং পাচ্ছে, এই জায়গায়, আর একটা পাচ্ছে এই জায়গায়, এই যে দুইটা দিচ্ছে, তাই তো? তাই আমরা যদি কোনো একটা আমরা যদি এই জায়গায় কাটি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা শেয়ার দেখা যাচ্ছে। তার মানে আসলে এখানে 2p সমান সমান হচ্ছে f। তাহলে p ইকুয়াল টু দাঁড়াচ্ছে f/2। So এটা তো স্যার শুধু ডাবল শেয়ারের ক্ষেত্রে। এটা ডাবল শেয়ারের জন্য, এটা হচ্ছে ডাবল শেয়ার, তাই তো? ডাবল শেয়ারের ক্ষেত্রে ফোর্সটা দেখো অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সিঙ্গেল শেয়ারের বলে পুরো ফোর্স সে রেজিস্ট করতে গেলে, যেহেতু সারফেস একটা। এই যে p ইকুয়াল টু f, তাই না? এখানে কি p সমান সমান f, কিন্তু এখানে দাঁড়াচ্ছে কি 2p সমান সমান f, তাহলে p ইকুয়াল টু f/2। আচ্ছা, এটা আমরা একটু জাস্ট জেনে রাখলাম। আর বিয়ারিং স্ট্রেস কি? বিয়ারিং স্ট্রেস হচ্ছে যে তোমার এদিকে যদি একটা ফোর্স দাও, তাহলে এই যে থিকনেস প্লেটের এবং এই বোল্টের ডায়া, এদের এরিয়া দিয়ে ভাগ করলে তুমি পাবা বিয়ারিং স্ট্রেস। এটা আমাদের আমরা করবো না, এই আমাদের এখানে আমরা সিঙ্গেল শেয়ার, ডাবল শেয়ার এবং অ্যাক্সিয়াল স্ট্রেসই থাকি। আচ্ছা, সবাই কি এতটুকু বুঝছো? Yes, sir. তাহলে এবার হচ্ছে আমরা আমাদের মোটামুটি আচ্ছা, আমি একটু আমাদের ইয়াতে যাই, আমাদের এখানে মনে আর কিছু করার নেই। আর যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেই জিনিসে যাই। স্ট্রেস এন্ড স্ট্রেন, অ্যাক্সিয়াল লোডিং, আমরা এটা পড়বো। হ্যাঁ, তার আগে চলো আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই। হ্যাঁ, আচ্ছা, সবাই একটা জিনিস দেখো, আমরা কোনো একটা বস্তুর উপর যদি লোড দেই, পি লোড, তাহলে আমরা দেখছি যে এরিয়া দিয়ে ভাগ করলে আমরা সেটাকে কি পাই? স্ট্রেস পাই, সিগমা। আচ্ছা, এটাকে আমরা ইন্টারমিডিয়েটে বলতাম পীড়ন, তাই না? বিকৃতি কি? এটাকে আমরা এপসিলন দিয়ে প্রকাশ করি, সমান সমান হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই এন। তাহলে ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করে আমরা স্ট্রেস পাচ্ছি। আর ডিফরমেশন,
কে ইনিশিয়াল লেন্থ দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি স্ট্রেইন। সবাই একটু লিখে রাখো, এটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস, আর এটা হচ্ছে আমাদের স্ট্রেইন। স্যার এগুলো তো স্যার তামজিৎ স্যার আমাদেরকে শিখাইছে। হ্যাঁ, তোমাদেরকে পড়াইছে? জি স্যার, স্ট্রেস স্ট্রেন এই টপিক গুলো তো স্যার আমরা পড়ছি স্যার। তামজিৎ স্যার এই যে এগুলো তো দেখাইছে স্যার। তামজিৎ স্যার স্ট্রেস স্ট্রেইন কি পড়াইছে বলো তো? স্যার তামজিৎ স্যারে স্ট্রেস স্ট্রেনের পড়াইছে হচ্ছে যে এই যে আপনি যে ম্যাথ গুলা দেখাচ্ছেন না, হ্যাঁ, এরকম এরকম ম্যাথ গুলাই দেখাইছে। আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলি তাহলে হচ্ছে যে আপনার ট্রাপিজয়েডাল সেকশনের মানে সেকশন কেটে দেখাইছে, তারপরে হচ্ছে যে আপনার রেক্টেঙ্গুলার কেটে দেখাইছে, তারপরে ওই রিলেটেড কিছু ম্যাথও করাইছে স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে বইটা খুলি তাহলে আরো ভালো হয় না। এখানে সে কি টর্শন পড়াইছে? স্যার টর্শনের ক্লাসটা টর্শনের কয়েকটা অঙ্ক করাইছে। অঙ্ক করাইছে স্যার, টর্শনের অঙ্ক করাইছে স্যার। ও, টর্শন তাহলে তামজিৎ স্যার পড়াইছে না? ও আচ্ছা, আমাকে বলে নাই। আচ্ছা, পিওর বেন্ডিং পড়াইছে? পিওর বেন্ডিং না স্যার, না স্যার, পিওর বেন্ডিং এ নাই স্যার। আর অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ বিম না স্যার। যেগুলো পড়াই, তাহলে আমাকে পিওর বেন্ডিং পড়াইতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা স্ট্রেস স্ট্রেনের যে জিনিসগুলো আমাদের দরকার, আমার পরবর্তীতে লাগবে, এই জিনিসগুলো আমি একটু পড়াই দিই, তোমরা পড়লেও একটু দেখো আবার। হ্যাঁ, আমরা যেটা বলি যে আমরা স্ট্রেসকে যদি এক্স এক্সিসে দেখাই আর এদিকে আমরা দেখাই স্ট্রেইন, তাহলে ইনিশিয়ালি সে কি রকম হয়? হ্যাঁ, সে ইনিশিয়ালি একটা স্ট্রেট লাইন হয়, তাই না? যে আমরা বলি যে এই পর্যন্ত সে তুমি কোনো একটা বস্তুর উপরে বল দিবা, তাহলে সে স্ট্রেস সে একটা স্ট্রেস পাবে না, সে একটা স্ট্রেস পাবে এবং বস্তুর মধ্যে লোডের কারণে একটা স্ট্রেস আমরা পাবো এবং বস্তুর বিকৃতি হবে। কিন্তু যখনই তুমি লোডটা সরাইয়া দিবা, সে কি করবে? আগের জায়গায় চলে আসবে, ও পয়েন্টে। বুঝতে পারছো? তো এরকম কি সব সময় হবে না, এটা একটা সার্টেন লিমিট পর্যন্ত হবে। তো এই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। জি স্যার। এই লিমিটটার নাম হচ্ছে ইলাস্টিক লিমিট। আচ্ছা, তো এই ইলাস্টিক লিমিটের পর্যন্ত তুমি যদি বস্তুর উপরে বল দাও এবং তাহলে বিকৃতি হবে, এবং if you remove the load then it will return its original position বা initial position. তো আমরা হ্যাঁ, আমরা বলি যে এই লিমিটটা পর্যন্ত আমাদের হুকসের ল ভ্যালিড, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এইটার যে স্লোপ, এই স্লোপটাকে কি বলে? আমরা বলি মডুলাস অফ ইলাস্টিসিটি, তাই না? কারণ আমরা বলছিলাম যে সিগমা ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। আমি তো আর হ্যাঁ, শোনো শোনো, শুনতেছো? হ্যালো, হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, দাঁড়াও স্যার। আরে নেটের অবস্থা খুব খারাপ, বুঝছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, তোমরা কি আছো? সবাই শুনতে পাচ্ছ? সব সাইনের দোষ। জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? আচ্ছা, জি স্যার। তো আমার নেট মনে খুব ফল করতেছে ইদানিং কাল। জি স্যার।
আচ্ছা দেখো বালু আমাদের কাঠ এখানে আমরা বলতেছিলাম যে আমাদের ইলাস্টিক লিমিটের মধ্যে আমাদের স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু কি স্ট্রেন, তাই না? স্ট্রেন। জি স্যার। এটাকে আমরা বলতেছি সিগমা সমান সমান ই ডট এপসিলন। তাহলে ইটা কি? এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। সিগমা ডিভাইডেড বাই এপসিলন। এটা তোমরা অবশ্যই একটা ল্যাব করবা, তাহলে আরো ভালো হতো। আমরা জাস্ট আমাদের যেহেতু সলিড মেকানিক্স ক্লাস, সলিড মেকানিক্স এর একটা বেসিক পার্ট হচ্ছে আমাদের আজকের এই যে টপিকগুলো, এগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, দেখো আমরা তারপরে যেটা বলি যে ঠিক আছে এতটুকু ইলাস্টিক লিমিট, ধরো আমরা পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট। হ্যাঁ, এ পয়েন্টের পরে তুমি যদি আরো লোড দাও তাহলে সে ডিফ্লেক্ট হয়, কিন্তু তখন তুমি লোড সরাইলে সে আগের জায়গায় আসে না। তার মধ্যে কিছু প্লাস্টিক ডিফর্ম, তার মধ্যে কিছু বিকৃতি থেকে যায়। যেমন সে আসলে ও পয়েন্টে না এসে সে তখন ও প্রাইম পয়েন্টে আসে। এই যে দূরত্বটা থেকে যায় না, এটা জি স্যার। বস্তুর মধ্যে প্লাস্টিক ডিফরমেশন আকারে থেকে যায়, এটাকে বলে প্লাস্টিক ডিফরমেশন। তাহলে যে পয়েন্ট পর্যন্ত ইলাস্টিক লিমিট বা হুকসের ল ভ্যালিড করে সেই স্ট্রেসটার একটা নাম আছে, সেই স্ট্রেসটার বলা হয় সিগমা ওয়াই। নাম কি সেটার? ইল্ড স্ট্রেস। ও আচ্ছা, এই সেই ইল্ড স্ট্রেস। হ্যাঁ, এটাকে বলে ইল্ড স্ট্রেস। ইল্ড স্ট্রেস তাহলে কোনটা? যে ইলাস্টিক লিমিটের হাইয়েস্ট যে মানটা, স্ট্রেস যে স্ট্রেস পর্যন্ত, যে স্ট্রেস পর্যন্ত আমার হুকসের ল ভ্যালিড বা স্ট্রেস এবং স্ট্রেন পরস্পরের সমানুপাতিক। সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা ইল্ড স্ট্রেস এবং এই ইল্ড স্ট্রেসের করেসপন্ডিং যে স্ট্রেন সেটাকে বলা হয় ইল্ড স্ট্রেন। স্ট্রেন। ওকে ফাইন। তারপরে আমরা যেটা করি যে আমরা আরো লোড দিচ্ছি, দিলে দেখা যাবে যে তোমার সে এক স্ট্রেস বাড়তেছে, স্ট্রেন বাড়তেছে এবং একটা পয়েন্টে গিয়ে সে আলটিমেট ভ্যালুতে পৌঁছার পরে সে স্ট্রেস কমে যাবে। এই যে সর্বোচ্চ যে ভ্যালুটা পেলাম, তাই না, ম্যাক্সিমাম, এটাকে বলা হয় আলটিমেট স্ট্রেস। আলটিমেট স্ট্রেস। আলটিমেট স্ট্রেস, ম্যাক্সিমাম যে স্ট্রেসটা সে ক্যাপচার করতে পারে। এরপরে কি তুমি ডিফ্লেকশন হচ্ছে কিন্তু স্ট্রেস কি বাড়তেছে? বাড়তেছে না, না স্যার, স্ট্রেস কমে কমতেছে স্যার। যাচ্ছে। কমে একটা পয়েন্টে দেখবা যে তোমার রড বা স্যাম্পল ছিঁড়ে যাবে, এটাকে বলা হয় রাপচার স্ট্রেস। রাপচার স্ট্রেস। স্যার, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে রাপচার স্ট্রেস পর্যন্ত আসতে আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে যে স্ট্রেইনটা বাড়তেছে, তো স্যার স্ট্রেইন বাড়ার পরে ম্যাটেরিয়ালস এর কোনো প্রভাব পড়ে না স্যার? এই যে ম্যাটেরিয়ালের প্রভাব বলতে তোমরা 212 তে একটা ল্যাব করবা, দেখবে একটা স্টিলের রড তুমি যদি নাও মাইল্ড স্টিলের, তাহলে তুমি দেখবা যে লোড দিচ্ছ, দেখবা যে সে লম্বা হচ্ছে। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা জানি যে সে যদি লম্বা হয় তার মানে তার মধ্যে স্ট্রেস সে ডেভেলপ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এক সে যদি লম্বা হয়ে একটা পর্যায়ে দেখবা যে সে আছে না চিকন হয়ে গেছে, চিকন হয়ে যাচ্ছে। কেন? কারণ পয়জনস রেশিওতে তাই বলে। পয়জনস রেশিও ছিল না, পয়জনস জি রেশিও স্যার। ছিল যে দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে যদি লম্বাতে হয় তাহলে সে ডায়া ছোট হয়ে যাবে এবং অবশ্যই। দেখবা সে রডটা এভাবে এভাবে ছিঁড়ে কোনো একটা জায়গায় গিয়ে, এরকম একটা জায়গায় সে বাঁকা হয়ে এই পয়েন্টে দেখবা দুটো আলগা হয়ে গেছে। বুঝতে পারছো? তো স্ট্রেন সে বিকৃতি হবে কিন্তু স্ট্রেস আর নিতে পারবে না এই সিগমা ইউর পরে। আচ্ছা, বুঝতে পারছি স্যার। তখন সে তখনই আসলে ক্র্যাকটা বড় হইতে থাকে এবং একটা পর্যায়ে ক্র্যাক বড় হয়ে ছিঁড়ে যায়, আলগা হয়ে যায়। ও আচ্ছা, এটাকে বলে রাপচার স্ট্রেন। এই যে তুমি ম্যাটেরিয়ালটা দেখলা, এটা হচ্ছে মাইল্ড স্টিলের জন্য। ঠিক আছে, মাইল্ড স্টিল আমরা যদি এখন একটু বয়ে যাই, হ্যাঁ, আচ্ছা আমি ওইটা দিয়ে থাকি।
আমরা এই যে এখানে গ্রাফটা দেখাইছি, এই গ্রাফটা হচ্ছে তোমার মাইল্ড স্টিলের জন্য। এখন একটা আসল কথা বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরা এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আঁকলাম, এই যে জি এটা স্যার। হচ্ছে আমাদের মাইল্ড স্টিলের কার্ভ। এখানে সিগমা, এখানে স্ট্রেন। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে বলা হয় ডাক্টিলিটি। কি বলা হয়? ডাক্টিলিটি। ডাক্টিলিটি কথাটার অর্থ কি? ডাক্টিলিটি কথাটার অর্থ হচ্ছে যে একটা ম্যাটেরিয়াল ছিঁড়ার আগ পর্যন্ত সে যে পরিমাণ স্ট্রেচ আউট হবে আর কি। মানে আমরা মাইল্ড স্টিলকে কেন প্রেফার করি? মাইল্ড স্টিলকে এই জন্য প্রেফার করি, দেখো সে এই পয়েন্ট থেকে ছিঁড়তেছে, এই পয়েন্ট পর্যন্ত সে কিন্তু অনেক দূর পর্যন্ত সে এলংগেটেড হচ্ছে, জি স্যার, আস্তে আস্তে ছিঁড়তেছে স্যার, মানে আমাকে ছিঁড়তেছে, সময় দিচ্ছে। সময় দিচ্ছে, ওয়ার্নিং পাওয়া যাচ্ছে। কিন্তু তুমি যদি কনক্রিট নাও, জি স্যার। তাহলে একদম। কনক্রিটে যেটা হবে, এভাবে যাচ্ছে, সে দেখবা স্ট্রেস বাড়তেছে বাড়তেছে, একটা পয়েন্টে গিয়ে ছিঁড়ে গেছে, শেষ। এই পয়েন্টে ছিঁড়ে গেছে। কিন্তু তাহলে আচ্ছা তুমি কি আচ্ছা। কোনো ওয়ার্নিং পাইছো? না স্যার, পাইনি। তাহলে এর ডাক্টিলিটি নাই বলতে গেলে, কনক্রিটের কোনো ডাক্টিলিটি নাই। কিন্তু মাইল্ড স্টিলের ডাক্টিলিটি দেখো অনেক বেশি। এই জন্যই আমরা আমাদের কনস্ট্রাকশনে মাইল্ড স্টিলকে প্রেফার করি, বিকজ ইট হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ ডাক্টিলিটি। এটা গেল মাইল্ড স্টিলের জন্য, মনে থাকবে স্যার কথাটা। মাইল্ড মানেটা কি স্যার, একটু যদি হ্যাঁ, বলতেন। মাইল্ড স্টিল, তোমরা ম্যাটেরিয়ালস পড়তেছো না, CE201? জি স্যার। মাইল্ড স্টিল কি তোমরা পড়ো নাই? স্যার মাইল্ড স্টিল তো আচ্ছা, পড়ো না। আমি তাহলে একটু ব্যাখ্যা করি, শোনো। আমাদের স্টিল আছে, আমাদের যে ইউজ করি আমাদের আয়রন, হ্যাঁ, একটা হচ্ছে কাস্ট আয়রন। আচ্ছা কার্বনের উপর ডিপেন্ড করে আয়রনকে অনেকভাবে ক্লাসিফাই করা হয়, হ্যাঁ। আমরা একটু যদি লিখি, কার্বনের উপর ডিপেন্ড করে আমরা আসলে আয়রনের সাথে, আয়রন তো অনেক, আয়রনকে তো ডাইরেক্টলি ইউজ করি না, তাই না? আয়রনের সাথে বিভিন্ন ধরনের অ্যালয় আমরা মিশাই। তো এগুলোকে বলা হয় অ্যালয় বা সংকর ধাতু। তো আয়রনের সাথে আমরা কার্বন বিভিন্ন পার্সেন্টেজ মিলাই। তো কার্বনের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে সেই আয়রনটা বা স্টিলটা বিভিন্ন নামে পরিচিত। একটা হচ্ছে মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলে আমরা কার্বন দেই হচ্ছে লেস দেন 0.3%। কার্বন 0.3%-এর যদি কম হয় স্টিলটার মধ্যে, স্টিলটাতে কিন্তু আয়রন বেশি, 99%, তাই না? কিন্তু তুমি যদি 0.3% কার্বন মিশাও, তাহলে সেই স্টিলটার নাম হচ্ছে মাইল্ড স্টিল। তুমি যদি এখানে কার্বন গ্রেটার দেন 2% নাও, তাহলে এটার নাম হয়ে যাবে কাস্ট আয়রন। কাস্ট আয়রন কোনগুলা? কাস্ট আয়রন দেখবা এই কার্বন 0.3% নিলে তুমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পাবো হচ্ছে এরকম, অনেক ডাক্টিলিটি, হ্যাঁ। কিন্তু যদি তুমি 2% কার্বন নাও এবং কাস্ট আয়রন নাও, তাহলে দেখবা যে তোমার কার্ভটা হচ্ছে এরকম। বুঝতে পারছো কথাটা? ব্রিটেল হয়ে গেছে। আচ্ছা। কার্বন যেটা করে, কার্বন একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বাড়ায় দেয়, কিন্তু সাথে সাথে ম্যাটেরিয়ালটাকে ডাক্টাইল করে না, ব্রিটেল বানায় ফেলে। তার মানে ডাক্তার ক্ষমতাটা কার্বন কমায় ফেলে। কার্বন কমায় ফেলে। এই জন্য কার্বনের পরিমাণটা যদি 0.3%-এর চেয়ে কম হয়, জি তাহলে স্যার। ওই স্টিলটাকে আমরা বলি মাইল্ড স্টিল। এটা এক্স্যাক্টলি 0.3% না, এটা আরেকটু কম হইতে পারে। আমি জাস্ট রাফ এস্টিমেট বললাম আর কি তোমাদেরকে, হ্যাঁ। আর যদি ওকে স্যার। 2%-এর 1.5 থেকে 2%-এর মতো হয়, তাহলে এটাকে বলে কাস্ট আয়রন। তখন দেখবা যে তোমার কার্বন ডাকটাইল হচ্ছে না, একটা অনেক অনেক হিউজ অ্যামাউন্টের লোড নিতে পারতেছে, কিন্তু সে খুব সহজে ভেঙে যাচ্ছে কোনো ওয়ার্নিং ছাড়া। ওয়ার্নিং ছাড়া। ঠিক আছে, সবাই বুঝছে? তাহলে মোটামুটি আমার চ্যাপ্টার 2টা কভার করা হয়ে গেছে। তোমাদের এই যে স্ট্রেস এন্ড স্ট্রেইন, এই ডায়াগ্রাম গুলো এখানে, এই জিনিসগুলো এরা এখানে ব্যাখ্যা করছে আর কি, বিয়ার এন্ড জনস্টনের চ্যাপ্টার 2টা। আর চ্যাপ্টার 1 এর আমরা আজকে 2টা ম্যাথ পড়লাম। আমরা চ্যাপ্টার 3 পড়বো না, চ্যাপ্টার 4 পিওর বেন্ডিং, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6, এই 3টা চ্যাপ্টার আমি শেষ করব, হ্যাঁ। ঠিক আছে। ওকে স্যার।
আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার আমরা লাস্ট তোমাদের একটা কি কোশ্চেন করেছি। তোমাদের কি সত্যজিৎ কালকে ক্লাস আছে? কালকে মঙ্গলবার তোমাদের ক্লাস রুটিনটা কি আগের মতোই আছে নাকি চেঞ্জ? স্যার এখনো পর্যন্ত কোনো টিচার কিছু জানায় নাই কালকের ব্যাপারে, বাট আচ্ছা তাহলে আমি তোমাদেরকে বলে দিই, তাহলে কি কোনো টিচার ক্লাস নিলে আমার আমার কথা বলে দিবে। আমি কালকে 5:30টায় ক্লাস নেব। 5:30টায়? হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলো নাইম কি বলতেছিল? আমরা পিওর বেন্ডিং করবো। হ্যাঁ স্যার আমি খুব সংক্ষেপে বলছি স্যার। স্যার ওই যে আমরা গত যে লেকচারে দেখছিলাম স্যার, এসএফডি বিএমডি করার সময় স্যার, আমরা যখন বিএমডি আঁকতেছিলাম তখন দেখছিলাম স্যার একটা জায়গায় আমরা একটা ডেঞ্জারাস পয়েন্ট পাচ্ছিলাম স্যার। তো স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, ডেঞ্জারাস পয়েন্ট যেখানে আমরা পাই ওইখানে কি রড বেশি দিতে হয় এরকম কিছু স্যার? ডেঞ্জারাস পয়েন্ট বলতে? স্যার এই যে আমরা যখন ওই যে আপনার শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে যাই না স্যার, এসএফডি করতে যাই স্যার, হ্যাঁ এসএফডি করার সময় তো স্যার ওই যে আপনার ইউডিএল লোড থাকলে তখন যেটা আমরা ওটা মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করি তখন তো দেখি যে একটা জায়গায় এসে স্যার আপনার বেন্ডিং মোমেন্টটা আপনার পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসতেছে স্যার, তখন একটা পয়েন্টে পাই যেখানে আপনার ওই রেখাটা চেঞ্জ হচ্ছে স্যার। ও আচ্ছা হ্যাঁ বুঝছি, মানে তুমি বলতেছো যে স্যার আমাদের অনেক সময় শিয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম আসে, জি 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 স্যার। এই পয়েন্টে আমাদের শিয়ার ফোর্স 0 হয়ে যায়, জি স্যার। তার মানে এখানে আমাদের বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হবে। আচ্ছা, শিয়ার ফোর্স 0 মানে বেন্ডিং মোমেন্ট বেন্ডিং ম্যাক্সিমাম। মোমেন্ট ম্যাক্সিমাম। আচ্ছা হ্যাঁ বলো তারপরে। স্যার এইটাকে মানে কিছু ওই যে সাইট ইঞ্জিনিয়ার ওনারা বলে স্যার এটাকে ডেঞ্জারাস পয়েন্ট স্যার, এটার বিষয় কি? আর এখানে হ্যাঁ নাকি এটা ডেঞ্জারাস পয়েন্ট বলি না, এটাকে বলে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যেটা যে এটা বোঝাচ্ছে শিয়ার ফোর্স ম্যাক্সিমাম হচ্ছে তোমার এই জায়গায়, এবং জি তুমি স্যার। এখান থেকে যত যাইতে থাকবা, ধরো এটা 10 ফিট, জি স্যার। দেখা যাচ্ছে যত তুমি 10 ফিটের দিকে যাচ্ছ, সেন্টার পয়েন্টের দিকে যাচ্ছ, সেই পয়েন্টের কাছাকাছি তোমার শেয়ার ফোর্সটা 0 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে ওই ওই পয়েন্টে তোমার শেয়ার রিনফোর্সমেন্ট লাগবে না। ও ও আচ্ছা আচ্ছা। তার মানে শেয়ার ফোর্সটা তুমি কাছাকাছি দিবা এই জায়গাগুলোতে ঘন ঘন দাও, এবং এরপরে তুমি ফাঁকা ফাঁকা দাও, এবং এখানে শেয়ার রিনফোর্সমেন্ট না দিলেও চলবে। জি স্যার এটাই জানার ছিল, থ্যাংক ইউ স্যার। কিন্তু ব্যান্ড মোমেন্টের বেলায় কিন্তু উল্টা, মোমেন্টে কিন্তু এখানে ম্যাক্সিমাম, কারণ এখানে হ্যাঁ কোনো হ্যাঁ রেজিস্টিং ফোর্স নেই। জি স্যার, কার্ভ ওখানে ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে তাহলে হ্যাঁ জি স্যার। ওকে, আমরা কালকে পিওর বেন্ডিং শুরু করবো। ভালো থাকো সবাই। ও সরি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি, অ্যাটেন্ডেন্সটা দাও। জি স্যার, অ্যাটেন্ডেন্সটা স্যার। হ্যাঁ রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 4, রুল নাম্বার 4 তো আছে মনে হয়, রুল নাম্বার 6, এই তুমি কোথায় আছো তো? স্যার স্যার যে মিউট করা তো স্যার শোনা যাচ্ছে না। রুল নাম্বার 6, রুল নাম্বার 7, ইয়েস স্যার। রুল নাম্বার 8, Yes, sir. রুল নাম্বার 10, Present, sir. 11, ইয়েস স্যার। 13, স্যার 13, Rowan 9, 14, 16, 17, Present, sir. 18, 20। Present, sir. আচ্ছা ঠিক আছে ওকে। স্যার হ্যাঁ স্যার বলো। 14 আছে স্যার। 4 স্যার। হ্যাঁ রুল 4 আছে দিছি। স্যার একটু 14 স্যার, ওয়াশরুমে 14 গেছিলাম ওই জন্য। 14 আছে না? Rule 17 present দেননি। 14 স্যার আছে, 14 আছে স্যার। 17 তো দিছি তো প্রেজেন্ট। 16 আছে? আচ্ছা, 16 16 আছে, 16। স্যার আমারটা স্যার প্রেজেন্ট আসে না স্যার, নাইম ওকে রং। ঠিক আছে তাহলে হ্যাঁ।
আসসালামু আলাইকুম